হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। পেজকে রিলেটেড সকল ধরনের আপডেট সবার আগে আপনি যদি পেতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি একটি গোপন সূত্রের মাধ্যমে পে কমিশনের প্রত্যেক দিন বৈঠকে কী কী নতুন আপডেট আসছে তার নতুন নতুন নিউজ আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি। তাই যারা নতুন এসেছেন অথবা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে বলবো যে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকার করে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব অপশনটি ক্লিক করে দুইটা ইউটিউব চ্যানেল দেখাবে, একটা হচ্ছে এডুকেশন হাব বিডি, একটা হচ্ছে পে স্কেল হাব বিডি। দুইটাই আমার চ্যানেল এবং আপনাদের কাছে জানিয়ে দিতে চাই যে দুইটা ইউটিউব চ্যানেলেই কিন্তু আমি পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ ভাগ করে দিয়ে থাকি। তাই যারা প্রথম এসেছেন অথবা আমার ভিডিও দেখেন, একটা সাবস্ক্রাইব করেছেন আর একটা করেননি অথবা কোনোটি করেননি, তারা দুইটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওতে যেহেতু এসেছেন সকল নিউজ দেখবেন, তাই বলবো যে ভিডিওতে ঢুকেই লাইক বাটনটি চেপে দেন। আর হচ্ছে আজকে যে প্রস্তাবনাটি আছে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পে স্কেলের জন্যে, সেই প্রস্তাবনাটি আমরা দেখব এবং তার সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দাঁড় করাবো। তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকে টপিকটি হলো পে কমিশনের সরকারি কর্মকর্তাদের 2025 সালের শেষ প্রস্তাব। তার মানে আপনারা সকলে জানেন যে অক্টোবর 30 তারিখ থেকে কিন্তু পে কমিশনের মত বিনিময় সভা শেষ হয়ে গিয়েছে। তারপরে আমরা সকল সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে একটি হচ্ছে প্রস্তাবনা দেখেছি। সেই প্রস্তাবনাটি কেমন হয়েছে, আপনার কাছে কেমন লাগছে এবং এই প্রস্তাবনাটির কি কি প্রস্তাবনার ভিতরে আরও কি সংযোজন করলে আরও ভালো হতো বা বিয়োজন করলে ভালো হতো, সেগুলো কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাহলে চলুন আমরা দেখে নিই। বেতন ও ভাতা সম্পর্কিত কী কী দাবি বা প্রস্তাব রাখা হয়েছে সেটি দেখি। সর্বনিম্ন বেতনের কথা বলা হয়েছে 30,000 টাকা, সর্বোচ্চ বেতনের কথা বলা হয়েছে 1,50,000 টাকা। বেতনের ধাপ সর্বোচ্চ 12টা থেকে 13টির কথা বলা হয়েছে, যেখানে বেতনের ধাপটি আসলে বেতন গ্রেডের কথা বলা হয়েছে, যেটা আসলে এখন অষ্টম পে স্কেল অর্থাৎ 2015 সালের পর থেকে যে পে স্কেলটি আমাদের দেশে চলমান রয়েছে, সে বিদ্যমান স্কেলে কিন্তু 20টি গ্রেড রয়েছে। সেখানে আমরা সকলে কিন্তু একমত হয়েছি, সেটা পে স্কেল হোক অথবা অন্য মানুষজন হোক, সবাই কিন্তু আমরা একমত হয়েছি যে আমাদের গ্রেডের ধাপ কমিয়ে আনতে হবে। কারণ এই প্রত্যেক গ্রেডের ভিতরে লুকিয়ে রয়েছে বৈষম্য। মাত্র কয়েকশত টাকার বিপরীতে বিভিন্ন গ্রেড পরিবর্তন হয়। সেখানে দেখা যায় যে সরকারি চাকরিজীবীরা তাদের প্রাপ্য অর্থ থেকে এবং তাদের সম্মান থেকে বিরত থাকেন। তাই আমাদের সকলের একটি আশা থাকবে যে পে কমিশন একটি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে অবশ্যই বেতনের গ্রেডগুলো কমিয়ে আনবে। আমাদের আশা 8টা থেকে 12টা এর ভিতরে যেন গ্রেডের ধাপটি রাখা হয়। বেতনের অনুপাত 1:5, যেখানে দেখতে পেয়েছেন 30,000 টাকা এবং 1,50,000 টাকা, সেটা অনুপাত করলে কিন্তু 1:5ই হয়। যেখানে আমাদের সরকারি চাকরিজীবীদের একটি মনের আশা ছিল যে 1:4 অনুপাতে হওয়া উচিত ছিল, কিন্তু আমি মনে করি 1:5 অনুপাতও খারাপ না, কিন্তু বেসিকটি 35,000 টাকা করলে আমাদের মনে হয় আমরা সকলে বেশি খুশি হব। সন্তান ভাতা অর্থাৎ প্রতি সন্তান প্রতি চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতার কথা বলা হয়েছে। প্রতি সন্তান প্রতি 3,000 টাকা এবং 2 সন্তানের জন্য 5,000 টাকা সন্তানদের শিক্ষা খরচ বাবদ বলা হয়েছে। মৃত্যুকালীন আর্থিক সহায়তা, কোনো সরকারি চাকরিজীবী যদি তাদের চাকরিরত অবস্থায় কোনো কারণে মারা যান, তাহলে কিন্তু তার পরিবার চলে যায় অতল গহ্বরে এবং তাদের কিন্তু আর্থিকভাবে যে কষ্ট হয় এবং মানসিকভাবে তারা যেভাবে ভেঙে পড়েন, তার থেকে অবতরণের জন্য অবশ্যই সরকারি চাকরিজীবীদের কিন্তু এভাবে আর্থিক সহায়তার আওতায় আনতে হবে। তারা যদি মনে করে যে একটা সরকারি চাকরি করে তার ফ্যামিলি সহ সবাই নিশ্চিন্তে থাকতে পারে, তখনই কিন্তু সে সরকারি চাকরিতে যে তার জীবনপণ দিয়েই কিন্তু কাজ করার চেষ্টা করবে। তাই এই মৃত্যুকালীন সহায়তা 8 থেকে 15 লাখ টাকা, আমি মনে করি সর্বনিম্ন 15 লাখ টাকা এভাবে যদি করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে। সেক্ষেত্রে কেউ যদি অকাল মৃত্যুকার কারোর হয় কোনো সরকারি চাকরিজীবীর চাকরিরত অবস্থায়, তখন কিন্তু দেখা যাবে যে তার পরিবার একটু হলেও সহায়তা পাবে। পদোন্নতি ও গ্রেড স্কেল, চাকরির 5 বছরের সিনিয়র স্কেল 6ষ্ঠ গ্রেড, পদোন্নতি বিলম্ব হলে 4টি উচ্চতর গ্রেড স্কেল। 8, 12, 16 বছরের সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড স্কেল। নন ক্যাডার কর্মকর্তা সর্বোচ্চ ধাপে পৌঁছে 1 বছর পর উচ্চতর গ্রেড স্কেল পাবেন। তার মানে এগুলো কিন্তু পদোন্নতি এবং গ্রেড স্কেলের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে। এখানে আমি মনে করি যে এই যে 4 বছর পর যে উচ্চতর গ্রেডের কথা বলা হয়েছে টাইম স্কেল, এটা কিন্তু খুবই ভালো প্রস্তাব। যেখানে আমরা জানি কিন্তু এখন
মাত্র পদোন্নতি না পেলে কিন্তু মাত্র চাকরি জীবনে মাত্র একবার কিন্তু পদোন্নতি পাওয়া যায়, সেই বিষয়টা বিলুপ্ত করে যেন প্রত্যেক 4 বছর পর পর যেন একজন কর্মকর্তা বা কর্মচারীকে সিলেকশন গ্রেডের মাধ্যমে তাকে যেন উচ্চতর স্কেলে পৌঁছে দেওয়া হয়, সেটাই কিন্তু আমাদের প্রস্তাবনা থাকবে। ক্যাডার ও সার্ভিস কাঠামো, বিদ্যমান ক্যাডার সার্ভিসের সংস্কার ও গুচ্ছ সার্ভিস গঠন, শিক্ষা উন্নয়ন নামে নতুন ক্যাডারের প্রস্তাব। এটাও কিন্তু সরকারি কর্মজীবীরা নতুন প্রস্তাব উপস্থাপন করেছেন। বৈষম্য ও প্রশাসনিক সংস্কার, অষ্টম পে স্কেলের অনুচ্ছেদ 8 বাস্তবায়ন। তার মানে অষ্টম পে স্কেলের অনুচ্ছেদ 8 কী ছিল দেখেন, অষ্টম পে স্কেলের অনুচ্ছেদ 8 অনুযায়ী পদোন্নতি ছাড়া একই পদে কর্মকর্তা কোনো সরকারি কর্মচারী চাকরি জীবনের একটির বেশি উচ্চতর টাইম স্কেল পাবেন না। এই নিয়মটি 2015 সালে জাতীয় বেতন স্কেল জারির পর থেকে কার্যকর হয়েছে এবং এর মাধ্যমে সিলেকশন গ্রেড স্কেল ও উচ্চতর স্কেল টাইম স্কেল প্রদানের বিধান বিলুপ্ত হয়েছে। তার মানে বুঝতে পারলেন বিষয়টি, আমি সহজ করে দিই। এখানে বলা আছে যে কেউ যদি পদোন্নতি না পায়, মানে যেটা রেগুলার পদোন্নতি হয় সেটা যদি সে না পায়, তাহলে সে তার চাকরি জীবনে একটি মাত্র উচ্চতর গ্রেড পাবে। কিন্তু এটি কিভাবে হবে? আপনার যদি কোনো কারণবশত সে যদি বা সেখানে যদি দেখা যায় যে বেশি জন মানুষ পদোন্নতি পান না বা পদোন্নতি একটু কমপ্লেক্স থাকে, সেখানে দেখা যায় সে তার চাকরি জীবনে মাত্র 1 থেকে 2টি পদোন্নতি পেয়ে থাকেন। সেটি সরিয়ে দিয়ে প্রত্যেক 4 বছর পর পর যেন সিলেকশন গ্রেডের মাধ্যমে তাকে পরবর্তী যে উচ্চতর গ্রেডে সেখানে উন্নীত করা হয়, সেটিরই প্রস্তাবনা দেওয়া হয়েছে। বৈষম্য নিরসন ও উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণ, তার মানে বুঝতে পারলেন যে এটিও কিন্তু দাবি করা হয়েছে নন ক্যাডারদের জন্য পেশাগত দক্ষতা উন্নয়ন প্রকল্প প্রস্তাব। পেনশনারদের সুবিধা, অনেকে ভিডিওতে আমার কাছে শোনেন যে পেনশনারদের জন্য কি করা হয়েছে, পেনশনারদের জন্য কোনো সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে কি না, সেটা তাহলে আমরা জেনে নিই। অবসরের যোগ্যতা, সেটা 20 বছরের চাকরির বয়সে যেন সে অবসরের সুযোগ থাকে তার, যে সে স্বেচ্ছায় 20 বছর চাকরি করার পরেই যেন পেনশনের যেতে পারেন। পেনশনের মূল বেতনের যেখানে 90% পেয়ে থাকেন সেখানে যেন সেটা 100% পরিমাণ দেওয়া হয়। নববর্ষ ভাতা যেখানে 20% দেওয়া হয় সেখানে যেন 100% করে দেওয়া হয় মূল বেতনের। আনুতোষিক হার এখানে কিন্তু 500 টাকা হবে, এখানে 300 টাকা দেওয়া আছে, ভুল করে মিস্টেক হয়েছে, এখানে আনুতোষিক হার 500 টাকার কথা বলা হয়েছে। ল্যান্ড গ্র্যান্ট 18 থেকে 24 মাসের বেতন দেওয়ার কথা বলা হয়েছে। স্বাস্থ্য ও ঝুঁকি বিমা পরিবার সহর কথা বলা হয়েছে। এখানে আপনি জানেন যে একজন মানুষ সরকারি চাকরিজীবী যদি তার শেষ জীবনে যেয়ে দেখা যায় কোনো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়, তখন দেখা যায় যে সে তার যে অবসরের টাকা সহ তার যে সকল গচ্ছিত টাকা থাকে তা প্রায় সবই খরচ হয়ে যায় ওই রোগের জন্য। এই জন্যে তাদেরকে এই স্বাস্থ্য ঝুঁকির ভিতরে না ফেলে তাদেরকে বিমার আওতায় আনলে দেখা যাবে তারা অল্প কিছু টাকা বিমা হিসেবে দিলে সরকারি থেকে অটোমেটিক কেটে গেলে এবং সেই টাকার মাধ্যমে তারা যদি তার এবং তার পরিবারের সদস্য কেউ যদি কোনো বড় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে তাহলে সেই বিমার মাধ্যমে তারা সুচিকিৎসা পাবেন এবং তাদের খরচ হবে না। খরচ হলেও সেটা কিন্তু অনেক স্বল্প পরিমাণে খরচ হবে। গৃহঋণ ও বাড়ি ঋণ, এখানে দেখা যায় যে গৃহঋণ ও বাড়ি ঋণের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে 30 লাখ টাকা বিনা সুদে দেওয়ার কথা। এখানে দেখা যাবে যে আপনারা সকলে জানেন যে এই প্রস্তাবটি খুবই যুগোপযোগী প্রস্তাব হয়েছে, যেখানে দেখা যায় যে একজন মানুষ সরকারি চাকরিজীবী তার জীবনের খুবই মূল্যবান সময়টুকু সে সরকারি চাকরির জন্য দিয়ে দেয়। শেষ জীবনে এসে সারা জীবন ভাড়া বাসায় থেকে সে সরকারি চাকরি করে যায় এবং শেষ জীবনে এসে যে টাকাটি পায় সেই টাকাটি পরিবারের সবার ভিতরে এবং তার শেষ জীবনে চলার জন্য খরচ হয়ে যায়। সেখানে যদি একজন সরকারি চাকরিজীবীকে তার চাকরি জীবনের কিছু বছর পর 2 থেকে 4 বছর বা 5 বছর পরে বিনা সুদে যদি 30 লাখ টাকা গৃহ ঋণের বা গাড়ি ঋণের সুবিধা দেওয়া হয়, তাহলে কিন্তু মধ্যবিত্তরা গাড়ির স্বাদ পাবেন এবং তারা তাদের পছন্দের বাড়ি বানাতে পারবেন। এটি কিন্তু খুবই যুগোপযোগী সিদ্ধান্ত। এটি যেন পে কমিশন ভালো সুদৃষ্টিতে দেখে এবং চেষ্টা করে যেন 30 লক্ষ টাকা না হলেও কিছু টাকা কমিয়ে হলেও যেন বিনা সুদে সরকারি চাকরিজীবীদের ঋণের ব্যবস্থা করে দেয়। শ্রান্তি ভাতা 3 বছরের জায়গায় 3 বছরে 2 মাসের বেতন বা 2 বছরে একবার। আপনি বুঝতে পারলেন এখন যেমন 3 বছর অন্তর 1 মাসের বেতনের কথা, 1 মাসের বেতন আমরা পাই, সেটার পরিবর্তে 3 বছরে যদি দেয় তাহলে সেটা 2 মাসের বেতন পরিমাণ এবং 2 বছরে যদি দেওয়া হয় তাহলে সেটা 1 বছর একবার পরিমাণ, মানে আপনার মূল বেতনের 1 মাসের পরিমাণ যেন শ্রান্তি বিনোদন ভাতা দেওয়া হয়। কল্যাণ ও ট্রাস্ট প্রস্তাব, কর্মচারী কল্যাণ বোর্ডকে ট্রাস্টে রূপান্তর, নন ক্যাডারদের বৈষম্য দূরীকরণ, আর্থিক সহায়তা ও জীবনমান উন্নয়নের উদ্যোগ।
তার মানে বুঝতে পারলেন এগুলোই কিন্তু আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমাদের পে কমিশনের কাছে প্রস্তাব রেখেছে। আপনাদের কাছে প্রস্তাবগুলো কেমন লেগেছে, বিশেষ করে সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন, গ্রেড সংখ্যা এবং টাকার অনুপাতটি কেমন লেগেছে, বা গৃহ এবং গাড়ি ঋণের বিষয়টি কেমন লেগেছে, আপনারা চান কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে যেতে হবে। আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ। শেষে যাওয়ার আগে আমাদেরকে বলবো ভিডিওটি লাইক করেছেন কিনা দেখে নেবেন, এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।